মোহিত হাসে ঠাট্টা স্বরে। প্রুফ? অরণ্য রেগে যায়, মোহিতের কলার চেপে ধরে। প্রুফও আছে, তোর বিরুদ্ধে সাক্ষী আছে, অনেকেই দেখেছে। তোকে ছাড়বো না আমি, জানোয়ার। মোহিত একটু চমকে, প্রুফ আছে শুনে বুঝতে পারে না কে সাক্ষী দিবে। ড্রয়িং রুমে এমন চিৎকারে সবাই জমা হয়। রুহি কিচেন থেকে সব দেখছে। উপর থেকে মোহিতের মা নিচে নামে, পাশে আছে মোহিতের বাবা অরণ্য তালুকদার, সাথে বীর। তেজু মূর্তির মতো দাঁড়িয়ে আছে, বারবার কানে বাজছে অরণ্য চৌধুরীর বোন ফুলকে স্কুল থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন। বিশ্বাস করা মুশকিল, চোখ দিয়ে অঝরে পানি ঝরে, বিশ্বাস করতে পারছে না সে। এই জন্য বুঝি মনটা এমন কুট আঁকছিল। আস্তে করে সোফা ধরে বসে পড়ে। কথা বলার মতো শক্তি নেই, মানতে পারছে না সে। কিভাবে তার ফুলবানু চলে যেতে পারে। রুহি ভুরু কুচকে তাকিয়ে আছে। তারা কেউ বুঝতে পারছে না তেজু কেন কান্না করছে। মেয়েটিকে তার স্কুলের মনে প্রশ্নে যাকে, কিন্তু পাত্তা দেয় না। তার কোনো দিন তেজুর খোঁজ রাখেনি, তাই তেজুর ফুলের ব্যাপারেও জানে না। মোহিত অসহায় চোখে বাবার দিকে তাকায়, বুঝতে পারেনি কেউ দেখে ফেলবে। অরণ্য তালুকদার চোখ ইশারা করে কিছু হবে না বলে বোঝায়। বীর ঘৃণা ভরা চোখে বাবার দিকে তাকায়। আজ তার কারণে ভাইয়ের এত অবনতি। তেজুর কাছে গিয়ে বসা থেকে ধরে তুলে। সে জানে এই মেয়েটা তার তেজু রানীর প্রাণ ছিল। কত শত গল্প বলতো মেয়েটাকে ঘিরে, তার হিসেব নেই। হাত দিয়ে যত্নকারে চোখে পানি মুছে দেয়। মিস্টার মোহিত তালুকদার, আমাদের সাথে ভালোই ভালোই যাবেন, অবলম্বন করব। ওকে, চলুন। মোহিত বুক ফুলে হেঁটে যাচ্ছে, যেন সে কোনো গর্বের কাজ করেছে। অরণ্য যাওয়ার আগে তেজুর দিকে তাকায়। মেয়েটার চোখের পানিগুলো যে তার ফুলের জন্য ঝরছে, সেটা বোঝার দরকার হয় না। পিছন থেকে এসে তেজুর সামনে দাঁড়ায়, পকেট থেকে রুমালটা বের করে তেজুর হাতে দেয়। অরণ্য কোনো কথা না বলে রুমালটা তেজুর দিকে ছুঁড়ে মেরে চলে আসে। রক্তমাখা রুমালটা দেখে টুকরে কেঁদে ওঠে তেজু। বারবার নিজেকে দোষী মনে হচ্ছে। তার সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো, তাহলে মোহিত ভাইয়ের চোখে পড়তো না ফুল। জন্মদিনের দিনও স্কুলে আসতে হতো না। ভাবতে বুক ফেটে যাচ্ছে, কেউ তাকে আর হানি বলে ডাকবে না। 18 দিন পর অরণ্য বসে আছে ফুলের কবরের পাশে। চারপাশে হালকা বাতাস, গাছের পাতা খসখস করছে, আকাশ মেঘলা। নীরবতার মাঝেই কাদার সুর ছড়িয়ে আছে। অরণ্যের চোখে অঝরে জল। সঠিক বিচার পেল, সে যেন হেরে গেছে। মোহিত আজকে ভোরে ছাড়া পেয়েছে। অরণ্য বুঝতে পারে টাকার শক্তি কত বড়। পুতুল, আমি পারিনি তোকে শাস্তি দিতে। আমি একজন ব্যর্থ ভাই। বিশ্বাস কর পুতুল, আমার নিঃশ্বাস চলছে, কিন্তু আমি বেঁচে নেই। জীবন যেন শেষ, জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। তোর ভাইয়া এলোমেলো হয়ে গেছে। সে আর বাসায় যায়নি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সেখানে যে সব স্মৃতি, তোর কি করে থাকবো আমি? এখন কেউ আমাকে মিষ্টি করে শাসন করে না। তোর ভাই একদম বরবাদ হয়ে গেছে। তুই খুব স্বার্থপর ফুল, মা বাবার মতোই ঠিক আমাকে একা করে চলে গেলি। হাওয়ার মাঝে ছড়িয়ে পড়ে অরণ্যর হাহাকার, গলা কাঁপছে, বুক ধরফর করে, চোখে লালতা। বর্তমান ওই দিনের আহাজারি এখনো অরণ্যর কানে রয়ে গেছে। সে ফিস ফিস করে বলে, সেদিন আমার কষ্ট কেউ দেখেনি। আমার পবিত্র ফুলকে নষ্ট করে তুই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার ফুল অকালে ঝরে পড়েছে একমাত্র তোর কারণে। এই কথা বলে পাশ ফিরে একটা বালিশ তুলে মুহিতের মুখে চেপে ধরে। মুহিত ছটফট করে, শ্বাসকষ্ট হচ্ছে, হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু অরণ্য তার সর্বশক্তি দিয়ে বালিশ চাপিয়ে রাখে। মুহিতের কণ্ঠ রুদ্ধ হয়। কিছুক্ষণের ভেতর সে নীরস হয়ে পড়ে। দেহের প্রতিটা নড়াচড়া থমকে যায়। অরণ্য ধীরে ধীরে বালিশটা সিটের নিচে লুকিয়ে রাখে। মোহিতের পা সোজা করে ফেলে। জীবনে প্রথমবার কারোর প্রাণ কেড়ে নিল সে, কিন্তু চোখে অনুতাপ নেই, আছে শুধু গভীর শান্তি। সব ঠিক করে কেবিন থেকে বাইরে দাঁড়ায়, অপেক্ষা করছে কখন টিমের লোকজন আসবে। রিয়ান ক্যামেরায় সব দেখছে আর হাসছে। সে ইচ্ছাকৃতভাবে আগে থেকেই অরণ্যকে খবর দিয়েছিল, জানতো এমন কিছু ঘটবে। শামীমকে দিয়ে কেবিনে মিনি ক্যামেরা লাগানো হয়েছিল। এই দৃশ্য তার প্রয়োজন ছিল। সেই ভিডিও ভবিষ্যতে বড় হাতিয়ার হবে তার। রিয়ানের দিকে ভুরুকুচকে তাকিয়ে আছে ইমাদ সরকার, সাথে তার ভাই ইফাত সরকার। পাশে একজন তাদের ফাদার বসে আছে, বয়স 80-র ঊর্ধ্বে, আর দুজনে 60-এর ঊর্ধ্বে হবে। রিহান তাদের থেকে অনেক ছোট। অরণ্য চৌধুরীর সাথে তোমার কিসের শত্রুতা রিহান? ওর ভিডিও কেন করছো? রিহান পাথরের দৃষ্টিতে তাকায় ইমাদ সরকারের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে গভীর কণ্ঠে ঠাট্টা করে বলে ওঠে,
কেমন আছেন আমার দূর সম্পর্কের চাচা শ্বশুর? প্রশ্ন আমার এটা ছিল না। তীক্ষ্ণ স্বরে কথাটা বলে ইমাদ। ফাদার বাঁকা হেসে রিহানের দিকে তাকিয়ে আছে, ভালো করে জানে রিহান এখন কি বলবে। তোর বালের প্রশ্ন তোর বালের ভেতর রাখ। তোর ভাগ্য ভালো, তোর সাথে ভালোভাবে কথা বলছি। আমাকে প্রশ্ন করার সাহস কই পাস? মুহূর্তের মাঝেই ইমাদের চোখ মুখ শুকিয়ে যায়, মনে কৌতূহল দূর করার জন্য প্রশ্ন করেছে, কিন্তু এই ছেলে যে সোজা কথার মানুষ না সেটা আগে বোঝা উচিত ছিল। ফাদার সব কিছু গভীরে মনোযোগ দিয়ে দেখছে, রিহানের দিকে তাকিয়ে বলে ওঠে, এসব বাদ দাও রিহান, তুমি এটা বলো মেয়ে কবে জোগাড় করবে? এখন তো বাংলাদেশে আছো, বিয়ের সাথে তুমিও একটু হাত লাগাও। মেয়ে প্রয়োজন এখন থেকে বেশি, সাথে নতুন কিছু তো এখন আবিষ্কার করছো না, নতুন কিছু একটা তৈরি করো। রিহান খড়খড়ে কণ্ঠে বলে, প্রথমত, আবিষ্কারের কথা যদি আসে, আমি ঠিক সময় নতুন কিছু তৈরি করব। তবে আগে আমার এমপি হওয়া প্রয়োজন। আমার সব ক্ষমতা আমেরিকায়, যেখানে সবাই আমাকে সামনে গোপনে গ্যাংস্টার হিসেবে চিনে, কিন্তু বাংলাদেশে সবাই আমার ব্যাপারে জানে না। জানলেও সেটা আড়ালে। আমার চুরি চামারি করে কাজ করতে ভালো লাগে না, তাই এমপি হতে হবে। ক্ষমতা লাগবে আমার। দ্বিতীয়ত, আমাকে কেন বলছো মেয়ের কথা? যে আগে তোমাদের মেয়ে জোগাড় করে দিত তাকে বলো। কথাটা বলে রিহান সিঁড়ির দিকে তাকায়। বীর আসছে, পকেটে একটা হাত, অন্য হাতে মোবাইল টাইপিং করছে। আস্তে আস্তে বলে ওঠে, আমি আর পারবো না, মেয়ে জোগাড় করি আমি, আর টাকার ভাগ বেশি পায় রিহান। এটা কেমন বিচার? রিহান কিছু বলার আগেই ফাদার বলে ওঠে, বীর ভুলে যেও না, বাইরের দেশ থেকে ডিলারগুলো আসে রিহানের কথায়। এমনিতে তুমি আজ পর্যন্ত কোনো কাজ ঠিক সময় মতো করতে পারোনি, প্রতিবার 10-12টা মেয়ে কম থাকে। যা রিহান পূর্ণ করে তাই ওর ধারে কাছে যাওয়ার চেষ্টা করো না। যদি রিহান শেষ সময় মেয়েগুলো জোগাড় করে না দেয় তবে এতদিন আমাদের রাস্তায় থালা নিয়ে দাঁড়াতে হতো। চোখ মুখ কুঁচকে বীর কথাগুলো সহ্য করে, মোবাইল পকেটে ঢুকিয়ে আস্তে করে রিহানের পাশে বসে। কিছু বলতে ইচ্ছে করে না, এসেছে একটা কাজে, সেটা শেষ। রিহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ভুরু কুঁচকে তাকায় রিহান। ফাদারের তার সাথে কি কথা থাকবে? কি কথা? তেমন কিছু না, জাস্ট এটাই বলবো, কাজে মন দাও। আজকাল অন্যমনস্ক লাগে তোমাকে, ভুলে যেও না তোমাকে গড়ে তোলার কারিগরকে। সে কিন্তু নিজের স্বার্থে আঘাত আসলে কাউকে ছাড় দেয় না। রিহান কিছু না বলে মিনি টেবিল থেকে লাল তরল গ্লাসে করে পানি নেয়। তার সেটা একটা বরফকুচি দিয়ে আরাম করে খায়। বীর বিরক্ত চোখে তাকিয়ে আছে। জবাব দিচ্ছ না কেন? আশা করি তুমি আমার কথাটা বুঝেছো। কেন আমার মটকা গরম করছেন ফাদার? ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দেন। আপনি তো ভালো করে জানেন কেউ আদেশ দিয়ে কথা বললে আমার ভালো লাগে না, তাও বারবার সেই ভুল কেন করেন? এমনিতে আমি অন্যমনস্ক নেই, এমপি হওয়ার চেষ্টায় একটু বিজি। কথাগুলো বলে রিহান ধপ করে উঠে যায়, চোখ লাল হয়ে আছে। বাহিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটলো, আবার পিছন ফিরে সতর্কতা বার্তা দেয়। আমার দূর সম্পর্কের রিলেটিভ ইমাদ সরকার অ্যান্ড ইফাত সরকার, সাবধানে থাকবেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের সময় ঘনিয়ে আসছে। জাস্ট বলে রাখলাম, আগে থেকে সতর্ক হয়ে যান। কথাগুলো বলে রিহান ঝড়ের মতো পেরিয়ে যায়। বীর কপাল গুটিয়ে তাকিয়ে আছে, একবার পাশে বসা ইফাত আর ইমাদের দিকে তাকায়। রিহান সতর্কতা দিয়েছে মানে এদের সাথে নিশ্চিত কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু কি? কেন যেন মনে হয় রিহান অনেক কিছু জানে যা সে জানে না। বীর, তেজু কেমন আছে? চমকে ওঠে বীর। ফাদার হঠাৎ তেজুর কথা বলছে কেন? এমনিতে ভয়ে ভয়ে থাকে। যদি কখনো তেজু রানী তার এই পেশা সম্পর্কে জানে, তখন কি তাকে এত সম্মান করবে যা এখন করে? নিশ্চয়ই ঘৃণা করবে। কিন্তু সে কি করবে? না চাইলেও জড়িয়ে গেছে, চাইলেও ছাড়তে পারবে না, এটা যে তার রক্তে আছে। ছোট্ট করে জবাব দেয়। ভালো আছে। কথাটাও বলতেই বীরের ঠোঁট কাঁপে। তার কাছে এত নিষ্পাপ সেজে আসাচ্ছ, যদি কখনো তোমার এই পেশা সম্পর্কে জানেও কি করবে? এমনিতেই সে কখনো তোমার হবে না, আমরা কখনো সেটা হতে দেব না। মনে প্রাণে ভালোবাসতে পারো কিন্তু কখনো পাবে না, তার জন্য এই ভালোবাসা যে অভিশাপ স্বরূপ।
বুক কাঁপে বীরের ইচ্ছে করে মানুষটার বুকে গুলি চালিয়ে ঝাঁঝা করে দিতে, কিন্তু এই একটা মানুষকে তো শেষ করলে হবে না। এর পিছনে যে আরও অনেক মানুষ দায়ী। বুঝতে পারে না তাদের সাথে তেজুরানি কিসের এত শত্রু। শুধু শুধু কি রিহানের স্ত্রী বলে, নাকি অন্য কোনো রহস্য? বীর আর কিছু ভাবতে চায় না, ভেবে নাই সত্য একদিন নিজেই তার সামনে আসবে। বসা থেকে উঠতে উঠতে বলে, পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার, কখন কার ভাগ্যে পরিবর্তন হয়ে যায় কেউ জানে না। বলেই বীর সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন বাসায় যেতে হবে। মোবাইলে দেখেছে মুহিত খুন হয়েছে, সাথে একটু আগে নিজ চোখেও দেখল। এটাও জানে তার এই অবস্থা করেছে রিহান। মনে মনে খুশি হয়, রিহানকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। এখন তার তেজরানির বাড়িতে নির্ভয়ে থাকবে। এর আগে সে নিজেও ইচ্ছাকৃতভাবে একদিন মুহিতের অ্যাক্সিডেন্ট করিয়েছে, কিন্তু শালার ভাগ্য ভালো বেঁচে গিয়েছে। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, রিহান কি সত্যি ভালোবাসে? যদি বেশেও থাকে তাহলে এত খারাপ আচরণের মানে কি? রিহান হেঁটে যাচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে। তার মাঝে কোনো রকম ভয় নেই, যেন এই পথ তার অনেক আগে থেকেই চেনা। খুব সতর্কতার সাথে হাঁটছে। হাতে থাকা রিমোটের লাল বাটন প্রেস করতে করতে একটা শব্দ হয়। চারদিকে কিছু লাল বাতি জ্বলে ওঠে। তার মাঝে সেই অন্ধকার জঙ্গলের মাঝে দেখা যায় লাল টুকটুকে একটা বাড়ি। এতক্ষণ অন্ধকার থাকলেও এখন পুরো দিনের আলোর মতো আলোকিত। দূর থেকে বাড়িটাতে দেখা যাচ্ছে কত শত গার্ড, যাদের সবার কাছে গান। তার দিকে একবার তাকিয়ে সবাই মাথা নিচু করে নেয়। রিহান দেখে হেসে আশেপাশে তাকায়। 30 ফিট উঁচু করে দেওয়াল বন্দোবস্ত করা। এর একটা কারণ, সে কোনো রকম রিস্ক নিতে চায় না। বাড়ির ভিতরে তার সবচেয়ে বড় হাতিয়ারগুলো আছে, যাদের ছাড়া দেওয়া মানেই তার ধ্বংস অনিবার্য। এই বাড়ির কথা সে বাদে একটা কাকপক্ষীও জানে না। প্রত্যেক গার্ড আমেরিকার, এতটাই সতর্ক যে সে একটা বাংলাদেশি গার্ড দেয় না। এই দেশে মানুষের রক্তে মিশেছে বেইমানি। ফাদারের কাছ থেকে সোজা এখানে এসেছে। অনেক বছর এই বাড়ি মোবাইলে দেখেছে, এবার সে তাদের সামনে দেখবে। এর আগে 2 বার আসলেও তাদের সাথে দেখা করেনি, এমনি নিজের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এসেছে। রিয়ান নিঃশব্দে হেসে বাড়ির ভিতর ঢোকে। শুরুতে একটা রুমের সামনে যায়। ভিতরে ঢুকতেই ফিঙ্গারপ্রিন্ট আই স্ক্যান ভয়েস দেয়, সাথে সাথে দরজা খুলে যায়। যেখানে থাকে হাজারো বই, যেগুলো তার প্রাণ, তার টাকার খনি। পাশে একটা তার মূল ল্যাবরেটরির রুম, কাছের দেওয়ালে ঘেরা সাদা, ভেতরে সাদা ফ্লোরোসেন্ট আলো, সারি সারি টেস্ট টিউব, কাছের শিশি, কেমিক্যাল ভর্তি বোতল, আধুনিক কম্পিউটার, সার্ভার মনিটর যেখানে ডেটা চলছে। ল্যাবের ভেতরে ঠান্ডা ধাতব গন্ধ, মেশিনের ঘর ঘর আওয়াজটা মনিটরে লাল আলো ঝলমল করে। কিছু মেশিন থেকে বাষ্প বের হয়, মাঝে মাঝে টিকটিক শব্দ। সব কিছু পর্যবেক্ষণ করে আরেকটি রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটে। এসে দরজা খুলতেই দেখতে পাই তার এই বাড়ির সবচেয়ে বড় রুম, যেটা একদম জেলের মতো। এই এক রুমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সামনে দাঁড়িয়ে দেখে একপাশে শিকলের ভিতর 3 জন ছেলে বন্দি। একজন তার সমবয়সী আর 2 জন তার থেকে ছোট। তাকে দেখতেই তারা কেঁদে ওঠে। কান্নার শব্দে রিহান বিরক্ত হয়। চোখ রাঙিয়ে তাকাতেই তারা চুপ করে যায়। রিহান চোখ ঘুরিয়ে অন্য পাশে তাকায়। ছোট ছোট বাচ্চা, এই 10-12 বছরের, সবই ঘুমিয়ে আছে। অন্য পাশে প্রায় 30 জনের মতো মেয়ে, 5-6 জন জেগে আছে। তাদের অসহায় দৃষ্টি ড্যাব ড্যাব করে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান আগে থেকে মেয়ে জোগাড় করে, ডিলারদের মেয়ে দেওয়ার আগে সেখান থেকে যেগুলো সুন্দর ভালো দেখতে তাদের রেখে দিয়েছে। তাদের পরিবর্তে অন্য মেয়ে দিয়ে দেয়, যা সে ছাড়া কেউ জানে না। প্রয়োজন অনুযায়ী সে নিজের মতো বিক্রি করবে। এখানে থাকা মেয়েগুলোর অনেক ডিমান্ড। এখানে হাজারো বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে রাখা হয়েছে, যা দেখলে ডিলারদের চোখ ঝলসে যাবে। রিহান গিয়ে সে 4 জন ছেলের সামনে দাঁড়ায়। ওকে দেখতে তার সমবয়সী ছেলেটা বিনতি করে বলে ওঠে, হাত জোর করে বলে ওঠে ছেলেটা। এত বড় ছেলে কান্না করছে দেখে বেমানান লাগে, কিন্তু তারা জানে তাদের কত কষ্ট। 10 বছর ধরে তারা বাহিরের আলো বাতাস চোখে দেখেনি। সেই যে 10 বছর আগে তুলে নিয়ে এসেছে, এখনও তাদের পরিবারের সাথে যোগাযোগ নেই। যেই দিন তারা মরবে সেই দিন ছাড়া পাবি, তাই নিজেদের ছাড়া পেতে ইচ্ছা করলে তাদের মৃত্যু কামনা কর। এতক্ষণ বিনা শব্দে চোখ দিয়ে পানি পড়ল। এবার ছেলেগুলো শব্দ করে কেঁদে ওঠে।
হুশ, কানে লাগছে। ভালো করে জানিস শব্দ আমার পছন্দ না। আর একটা শব্দ হলে 2 দিনের জন্য খাবার বন্ধ। এইসব নাটক আমার সাথে চলবে না। কালকে আবার আসবো, এখানে কাজ আছে। আজকে জাস্ট দেখতে আসলাম। শান্ত বাচ্চা হয়ে থাকবি। এদিক ওইদিক হলেই একদম উপরের টিকিট কেটে দিব বিনা পয়সায়। কথাগুলো বলে রিহান সেখান থেকে বেরিয়ে আসে। শান্তির একটা নিঃশ্বাস নেই। সব ঠিকঠাক আছে এখানে, এখন বাড়ি যেতে হবে। অলরেডি 2টা বাজে। হয়তো সেখানে এতক্ষণে কান্নার সিন শুরু হয়েছে। ভাবতেই মুখ তেতে ওঠে রিহানের। গিয়ে এসব বন্ধ করতে হবে। অনেকদিন শান্তির ঘুম দেয়নি, আজকে তার তেজকে নিয়ে শান্তির ঘুম দেবে। কথাটা ভেবে নিজে সেই প্রথম রুমে ঢুকে একটা ছোট্ট শিশি থেকে কিছু সাদা পদার্থ নিয়ে কাগজে ভরে খুব যত্ন করে পকেটে ঢুকিয়ে ভাবে তেজকে এগুলো কিভাবে খাওয়াবে। তেজু ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে। কান্নার রোল পড়ছে। তুই, রুহি তালুকদার, বীরের মা, মিষ্টি তালুকদার, দাদু সবাই গলা ফাটিয়ে কান্না করছে মুহিতের জন্য। পাশে বাবা চাচা ওরাও আছে, তাদেরও মন খারাপ। রিহান ভাইয়ের মামা মামি এসেছে, তাদের সাথে ছেলে মেয়ে পুরো পরিবার। তারাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে, একমাত্র তেজু ছাড়া। কিছুক্ষণ দাঁড়িয়ে উপরে ছাদের উদ্দেশ্যে চলে যায়। তার এসব বিরক্ত লাগছে। এই মুহিতের মৃত্যুতে ভীষণ খুশি সে। কেন যেন আজ তার ফুলবানুকে মনে পড়ছে। আজও ভুলতে পারেনি তেজু হানি ডাকটা। মনে পড়লে বেহায়া চোখ দিয়ে জল আসে। একমাত্র ওই মানুষটার জন্য তার নিষ্পাপ ফুলটা অকালে ঝরে পড়েছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তেজুর দিকে তাকিয়েছিল। তার মাঝে কোনো খারাপ লাগেনি। তেজুর খুশিতে সেও খুশি। জুতার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে রিহান আসছে। লাল টুকটুকে চোখ, রাতে সেই কাপড় এখনো শরীরে। মীর বুঝতে পারে না এত রাতে কোথা থেকে আসছে। শেহজাদ বুকে হাত গুজে দাঁড়িয়ে চারিদিকে পর্যবেক্ষণ করছে। রিহানকে চিনে, সে বলা যায় তার প্রতিপক্ষ। রিহান, তুই এসেছিস? দেখ না, আমার ছেলেটাকে কেউ কীভাবে জঘন্যভাবে মেরেছে। তুই তাদের খুঁজে বের কর। পুলিশগুলো কিচ্ছু করতে পারছে না। হাঁপাতে হাঁপাতে সেই কথা বলে মিষ্টি চৌধুরী আবারও বসে পড়ে ফ্লোরে। মায়ের কথায় বীরের হাসি পায়। যে খুন করেছে তাকে বলছে খুনিকে খুঁজে দিতে, কি আজব। রিহান বিরক্ত হয়। আশেপাশে ভালো করে দেখে তেজ নেই। ভেবে নেয় হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু এদের জন্য তো তাও পারবে না। দাঁত কিরমির করে চিৎকার দিয়ে বলে, তো কি হয়েছে? মরেছে তো মরেছে, কান্না করলে তো আর ফিরে আসবে না। সেও তো কত মেয়ের জীবন নষ্ট করেছে, তখন খারাপ লাগেনি? লাস্টবারের মতো বলে দিচ্ছি, এই ফাকিং কান্নাকাটির একটা শব্দ যেন আমার রুমে না পৌঁছায়। ঘুমাবো আমি। কথাগুলো বলে রেহান শেহজাদের দিকে তাকিয়ে উপরে উঠে যায়। ভালো মুডটা খারাপ হয়ে গেছে এই বালটাকে দেখে। রিহানের কথাই ড্রয়িং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নিরাশ হয় তারা। একটু আগে বীরকে বলেও সে একই রকম বলেছে। এই বাড়ির ছেলেগুলো এমন কেন? ভাইয়ের প্রতি ভাইয়ের একটুও টান নেই। অরণ্য তালুকদার মাথায় হাত দিয়ে বসে আছে। কে করেছে এসব বুঝতে পারে না, কাউকে সন্দেহ করতে পারে না, কারণ তার ছেলে কম মেয়েকে ধর্ষণ করেনি। তাদের মাঝে অনেক প্রভাবশালী ব্যক্তি, যে কেউ মেয়ের প্রতিশোধ নিতে পারে। রিহান উপরে উঠে তেজুর রুমে দরজা আস্তে করে ধাক্কা দেয়। চোখ বুলিয়ে দেখে বেড খালি, ওয়াশরুমের দরজা বাইরে থেকে বাঁধা। তাহলে কোথায় গেল? বেডসাইড টেবিল থেকে পানির ফিল্টারটা নিয়ে পকেট থেকে সাদা পাউডারটা পানিতে মিশিয়ে দেয়। অন্য পকেট থেকে একটা নূপুর বের করে ড্রেসিং টেবিলের ওপর সেটা রাখে। কাজ শেষ করে দরজা পর বন্ধ করে ঠোঁট চেপে কিছু একটা ভেবে ছাদের উদ্দেশ্যে হাঁটা দেয়। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘরে ভেসে যায় ওরা, মুখ দেখে বুঝতে পারে না ওরা এমন কেন, বুঝি না ওরা এমন কেন, বুঝি না ওরা আসল কারণ খুঁজে না। নিঃশব্দে বাগানের দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে গান করছে তেজু। তার কণ্ঠে দুঃখের হাহাকার মিশে আছে। বাতাসে চাপা গুমট ভাব জমে আছে। চারপাশে যেন অস্বস্তির একটা নীরবতা। পিছন থেকে কারোর অস্তিত্বের আভাস পেয়ে পিছন ফিরে দেখে রিহান ভাই। প্রথম দেখে একটু অবাক হয়। চুল আগের মতো নেই, ঝাঁকড়া চুলগুলো এখন একদম সিল্কি, মাঝে মাঝে কপালে পড়ছে। চোখগুলো অসম্ভব লাল, শার্ট কুঁচকে গেছে। কেন যেন আজ তেজুর ভয় লাগে না।
কাকে খুন করে আসলেন? নাকি মেয়ে পাচার করে আসলেন? তেজু আকাশের দিকে নির্বাক চেয়ে রিহানের উদ্দেশ্যে প্রশ্নটা করে বসল। আকাশে মেঘ জমে আছে, বাতাসে অদ্ভুত এক চাপা গুমট ভাব। নিচ থেকে এখন আর কান্নার শব্দ আসছে না। কে বলেছে এইসব? বীর? যেই বলে থাকুক, সত্যি তো। যে বলেছে সে বুঝি খুব ভালো মানুষ? তেজুর চোখে মুখে তীব্রতা জমে ওঠে। ভুরুকুচকে গম্ভীর স্বরে বলে, কি বলতে চেয়েছেন? আপনার থেকে হাজার গুণ ভালো, অন্তত মেয়ে নিয়ে ব্যবসা করে না। রিহানের রাগে দাঁত কিরমির করে ওঠে, ভিতরে ভিতরে আগুন জ্বলে ওঠে, কিন্তু রাগ সে কন্ট্রোল করে রাখে। ইচ্ছে করছে বীরকে জিন্দা পুঁতে ফেলতে। শালা নিজের ব্যাপারে কিছু না বলে তেজুর সামনে তাকে খারাপ বানিয়ে দিল। কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হবে এমন নিয়ম নেই। তেজু একদিন নিশ্চয়ই নিজেই জানবে বীরের ব্যাপারে, আর সেই দিনটা হয়তো আর দূরে নয়। ডিভোর্স কখন দেবেন? সেদিন তো আসার সময় নাকি বলেছিলেন ডিভোর্স দেবেন, তো কখন দেবেন? তাকে ডিভোর্স দিবে সেটা আসার পথে নাকি বলেছে। তেজুরও কোনো বাধা নেই, বরং সে চায় এই সম্পর্ক থেকে মুক্তি পেতে। এমন মানুষের সঙ্গে সংসার হয় না। রিহানের বুক হঠাৎ কেঁপে ওঠে, ভিতরে অজানা ভয় চেকে ধরে। সে জানে গাড়িতে কথাটা বলার অনেক কারণ ছিল, কিন্তু সেই সব কারণ তো তেজুকে বলা যাবে না। কথাটা ঘুরিয়ে নিয়ে নিজেই জিজ্ঞেস করে বসে, ঘৃণা হয় না আমার প্রতি? যাকে শুরু থেকে ঘৃণা করি তাকে নতুন করে কি ঘৃণা করব? তেজু আকাশের স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে ক্লান্তি আর ঘৃণা দুটোই মিশে আছে। ছোটবেলা থেকে সে জানত রিহান ভাই গ্যাংস্টার, মেয়ে পাচার করে, তার অনেক অবৈধ ব্যবসা আছে। নিজের চোখেই দেখেছে, কানে শুনেছে। ছোট থাকার কারণে তখন কিছু বুঝেনি, কিন্তু যত বড় হয়েছে ততই সব স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে তার প্রতি ঘৃণার পরিমাণও বেড়েছে। রিহান ভাই যা করার করুক, তেজুর মাথা ব্যথা নেই। সত্য কখনো লুকিয়ে থাকে না। হয়তো তাদেরও শেষ আছে, আজ না হলে কাল হবে। তার এইসবের দিকে মন দেওয়া যাবে না। নিজের লক্ষ্যে পৌঁছাতেই হবে, অন্যদিকে মন দিলে চলবে না। যে যা ইচ্ছে করুক। ডিভোর্স দিলে খুশি তুই? এত ঘৃণা করিস? ফিক করে হেসে দেয় তেজু। এই মানুষটাকে ঘৃণার কারণ বললে তো শেষ হবে না। এমন মানুষের সাথে সংসার হয় না। আর আপনাকে ঘৃণা করার অনেক কারণ আছে। ছোট থেকে একটুও শান্তি দেননি আমাকে। একটা পশুর সাথেও মানুষের চাইতে ভালো ব্যবহার করে। মনে পড়ে 11 বছর আগের কথা, দরজা বন্ধ করে প্যান্টের বেল্ট দিয়ে মেরেছিলেন। মনে পড়ে সেই 10 বছর আগের কথা, এই আঙুলটা দরজার মাঝে চেপে ধরেছিলেন। ওই দিন গরম গরম কফি আমার হাতে বুকে ছুঁড়ে মেরেছিলেন। আরো কত আছে বলে শেষ করা যাবে না। কি পাষাণ পুরুষ আপনি! আমার কান্না আপনার মন একটুও গলাতে পারলো না। অবশ্য পাষাণ তো হবেই, গ্যাংস্টার মানুষ। আপনাদের তো হৃদয় নেই। পৃথিবীর সব খারাপ কাজ আপনার দ্বারা সম্ভব, তাই আপনাকে ঘৃণা করার নির্দিষ্ট কারণ খুঁজতে হয় না। কথাগুলো বলতে তেজুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রিহান চুপ করে সব শুনলেও চোখের পানি দেখে রাগ কন্ট্রোল করতে পারে না। থাপ্পড় খেয়ে তেজু এবার ফুপিয়ে কেঁদে ওঠে শব্দ করে। এতক্ষণ ভালো ছিল, আবার থাপ্পড় মারলো। এই লোকটা কি চাই সে বুঝে না। রিয়ান ভাই চোখ রাঙিয়ে আছে। এই মেয়ে তার এত কষ্ট বোঝে না। চারিদিকে ভালো করে তাকিয়ে তেজুর গাল চেপে ধরে। কথা কি ভালোভাবে বলা যায় না? এত পানি কেন চোখে? হ্যাঁ, এমন ছিচকাদুনি হলে জীবন চলে না। যত কাঁদবি তত কাঁদাবে। রিডিকিউলাস যত সব। কথাটা বলে রিহান চলে যায়। বিরক্ত লাগছে, ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়ে মুখের নকশা পাল্টে দিতে। নিচে এসে নিজের রুমে না গিয়ে আবার তেজুর রুমে যায়। পানির ফিল্টারটা দেখে বেলকনিতে চলে যায় তেজুর আড়ালে। অন্যদিকে তেজু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কথায় কথায় মারা অভ্যাস হয়ে গেছে সবার। অবশ্য এদের মতো জঘন্য মানুষ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। নিজেও চলে আসে নিচে নিজের রুমে। দরজা খুলে তেজু ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। টাওয়াল দিয়ে মুখ মুছতে গিয়ে টেবিলের উপর নূপুর দেখে, তাড়াতাড়ি সেটা হাতে নেয়। নিজের অন্য পায়ে নূপুরের সাথে মিলিয়ে দেখে হুবহু একই। এটা কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল, এখন কোথা থেকে আসলো বুঝতে পারে না। নূপুরটা আবারও আগের মতো পায়ে পড়ে নেয়। গলাটা কেমন শুকনো শুকনো লাগে। বেডসাইড টেবিল থেকে পানির ফিল্টার নিয়ে তৃষ্ণার্তের মতো এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। পানি খেয়ে ফিল্টারটা টেবিলে রাখতে গেলে মাথা চক্কর দিয়ে ওঠে। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝতে পারে না। ঝাপসা ঝাপসা লাগে, দাঁড়িয়ে থাকা দায় হয়ে যায়। চোখ এমনি এমনি বন্ধ হয়ে আসছে। হাঁটতে হাঁটতে বেডে এসে উল্টাপাল্টাভাবে শুয়ে পড়ে।
তেজুকে শুয়ে পড়তে দেখে রিহান হেসে চুলে হাত বোলাতে বোলাতে চলে আসে। আগে হাত বোলাতে ভালো লাগতো, কারণ চুল ঝাঁকড়া হওয়ার কারণে হাত আটকে যেত, কিন্তু তার বেয়াদব বইয়ের সিল্কি চুল পছন্দ, যার কারণে নিজের পছন্দ বাদ দিয়ে চুলগুলো সোজা করেছে। এখন হাত বোলালে চুলে হাত আটকায় না, তাও খুশি, কারণ সে দেখেছে ছাদে যাওয়ার সাথে সাথে তেজুর দৃষ্টি তার চুলে পড়েছিল। ভাবতে ভাবতে রুমে এসে পানির ফিল্টারটা হাতে নেয়। শালা তুই সেই মাল, 1 মিনিটের ভিতর কেমন ঘুম পাড়িয়ে দিলি। কথাগুলো বলে বেলকনি থেকে ফিল্টারের পানি ফেলে দেয়, সেটা ভালো করে ধুয়ে আবার ঠিক জায়গায় রেখে দেয়। এবার পূর্ণ দৃষ্টিতে তাকাই তেজুর দিকে, একদম ছোট বাচ্চাদের মতো এলোমেলো হয়ে শুয়ে পড়েছে। নিজে গিয়ে ঠিক করে দেয়। তেজুর খবর নেই, মরার মতো ঘুমাচ্ছে। রিহান পায়ের কাছে গিয়ে নূপুর পরা পায়ে শব্দ করে চুমু দেয়। নূপুর কোথায় ফেলে এসেছে নিজেই জানে না। পরে বুঝতে পারলে নিজে কান্না করত, কারণ সে জানে এটা মেজো আব্বু দিয়েছিল তেজের 6 বছরের বার্থডেতে, কিন্তু পা ছোট হওয়াতে দিতে পারেনি। যখন হয়েছে তখন দিয়ে গেছে। আজ পর্যন্ত এই মেয়ে পা থেকে খুলেনি। রিহান উঠে ভালো করে জানালার পর্দা লাগিয়ে দেয়, দরজা বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে সুন্দর করে তেজুর পাশে শুয়ে পড়ে। কেমন শান্তি লাগছে, কত বছর পর এমন শান্তি পাচ্ছে সে জানে না। এটা তার অনেক বেশি প্রয়োজন ছিল। তেজুর একটা হাত নিজের গালের উপর দেয়, পা একটা কোমরের ওপর তুলে দেয়, গলায় মুখ গুজে চোখ বন্ধ করে। এই মেয়ে নেশা করে ঘুমিয়ে আছে, আর এখন তাকে নেশা ধরিয়ে দিয়ে চোখ খুলতে দিচ্ছে না। সকাল 5টা। রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তেজু ঘুমাচ্ছে। সারা রাত যে কেউ একজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে তার কোনো হুঁশ নেই। রেহানের বুকে একদম কবুতর ছানার মতো লুকিয়ে আছে। রাতে সে পা তুলে দিয়েছিল, কিন্তু এখন এই মেয়ে নিজের 2 পা তার উপর তুলে দিয়ে বুকে মুখ গুজে ঘুমাচ্ছে। রিহান ঘড়ির দিকে তাকিয়ে আস্তে করে উঠে যায়। তেজ ঘুম থেকে উঠে তাকে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। সময় হোক সে নিজেই প্রকাশ করবে। বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায়, ভালো করে নিচের দিকে তাকায়। কেমন যেন নিজেকে অচেনা লাগে। চুল কপালে এসে পড়েছে, পরনে কালকের প্যান্ট শার্ট। আয়নায় তাকিয়ে নিজের চোখে ক্লান্তি টের পায়। তেজুর পাশে আবার এসে একবার ভালো করে দেখে। সামনের কাটা চুলগুলো কানের পাশে গুজে দেয়। মুখটা তেলতেলে হয়ে আছে, কিন্তু রিহানের চোখে তা খুবই ভালো লাগে। গায়ের ওপর ঝুঁকে কপালে এক চুমু দেয়। নিঃশব্দে বেরিয়ে নিজের রুমে এসে দাঁড়ায়। নিজের খালি বিছানাটার দিকে তাকিয়ে অদ্ভুত মনে প্রশ্ন জাগে, এই রুমে কি কখনো তেজ আসবে? কখনো ঘুমাবে? দীর্ঘশ্বাস ফেলে তেজ না চাইলেও একদিন আসতে হবে। সে নিয়ে আসবেই, শুধু সময়ের অপেক্ষা। সকাল 6টা। তেজু পিটপিট করে চোখ খুলে জানালা বন্ধ। পর্দা টানা দেখে ভুরু কুঁচকে যায়। সে তো জানালা বন্ধ করেনি, ভাবে হয়তো ভুলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে তাড়াতাড়ি ওঠে। মাথাটা কেমন ভারী ভারী লাগে। কাল রাতের কথা ভাবতেই সব ঝাপসা মনে পড়ে সে পানি খেয়েছিল, তারপর কি হয়েছে কিছুই মনে পড়ে না। বেডসাইড টেবিল থেকে ফিল্টারটা নিয়ে দেখে খালি। চুল আলগোছে বেঁধে আয়নায় নিজেকে দেখে নিচে নেমে আসে। নিচে আসতে দেখে রাতের মতোই অবস্থা, একমাত্র সেই মনে হয় ঘুমিয়েছিল। ঘরে অনেক আত্মীয় স্বজন, সবাই চাপা গলায় কথা বলছে। দাফন করা হবে দুপুরে, কারণ তাদের ছোট বোন রোদ তালুকদার এখনও আসেনি। সকালে ফ্লাইটে আসছে। তেজুর বয়সী এই মেয়েটা জন্মের পর থেকেই আমেরিকায় নানুর বাড়িতে থাকে। কোনো এক কারণে জন্মের 2 মাস পর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ 17 বছর পর সে দেশে আসবে নিজের ভাইয়ের মৃত্যুর কারণে। সিঁড়িতে তেজুকে দেখে রুহি রেগে যায়। তেজু নামতেই দৌড়ে এগিয়ে এসে ঘর ভর্তি মানুষের সামনে চুলের মুঠি টেনে ধরে। খুব শান্তিতে ঘুমাচ্ছিস তাই না? এই বাড়ির একটা ছেলে মারা গেছে, তোর মধ্যে তো কোনো ছাপই নেই। খুশি মনে সারা রাত ঘুমিয়েছিস, এত ডাকলাম শুনিসনি। হ্যাঁ রে, লজ্জা লাগেনি তোর একটা মৃতদেহ পাশে রেখে ঘুমাতে? তেজু কান্নামাখা চোখে ড্রয়িং রুমে তাকায়। সবাই তাকিয়ে আছে, লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করে। এত মানুষদের সামনে চুল টেনে ধরেছে। সোফায় বসেছিল পীর, রাগে ফেটে পড়ে। প্রত্যেকবার বাড়িতে সে না থাকলে তেজুর গায়ে হাত তোলে। আজ নিজের চোখে দেখল। গম্ভীর ভঙ্গিতে উঠে এসে বড়মার হাত থেকে তেজুর চুল ছাড়িয়ে নেয়। তেজুকে নিজের বাহুতে আগলে নিয়ে কঠিন গলায় বলে, বর্মা, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আর কখনো যেন তেজুর শরীরে হাত তুলতে না দেখি।
প্রতিবার আমার অবর্তমানে ও শরীরে হাত তোলো, কিছু বলি না বলে। এই না যে আমার চোখের সামনে হলেও আমি কিছু বলবো না। আজ পর্যন্ত কোনো ভালো খবর তো কখনো ভাগ করে নাওনি তেজুরানির সাথে, তাহলে খারাপ খবর কেন ভাগ করে নিতে হবে ওর থেকে? বীর চিৎকার করতেই রুহি কটমট চোখে মিষ্টির দিকে তাকায়। দমে যায় না, তবে একটু ভয় পায়, কারণ সে জানে বীর তেজুকে নিয়ে অতি ওভার পজিটিভ। সেই কারণে ওর সামনে কখনো হাত তোলে না, পরে শুনলে মিষ্টি কসম দেয়, যার কারণে বীর চুপ থেকেছে। আজ ভুলে গিয়েছিল বীর আছে। মনে মনে ভাবে এত ওভার পজিটিভ কেন, শুধু কি বোন বলে নাকি অন্য কিছু। দুজনের দিকে একবার তাকিয়ে তেজুকে কঠিন স্বরে বলে, কিচেনে গিয়ে সবার জন্য কিছু করো, অনেক অতিথি এসেছে, তাদের হালকা পাতলা কিছু দিতে হবে। তেজি কিছু না বলে মাথা দুলিয়ে কিচেনে চলে যায়, পিছন পিছন বীর।